আসসালামু আলাইকুম। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ফলে সেনাবাহিনীর ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হয়। স্বজাতি, স্বধর্ম, স্বগোত্রের উপর এমন নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীতে আর নজির নেই। পাকিস্তানিরা যেভাবে বাঙালিদের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল ৭১-এ, ঠিক তারই একটা খণ্ডিত চিত্র আমরা দেখতে পেয়েছিলাম পিলখানায়। দীর্ঘ ৩৬ ঘণ্টা চলে নির্বিচ্ছিন্ন এক হত্যাযজ্ঞ, চলে এক পৈশাচিক উন্মাদনায়। মেজর জেনারেল থেকে নিম্নে ক্যাপ্টেন পর্যন্ত সব র্যাঙ্কে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করা হয়। প্রথমে ধারণা দেওয়া হলো সুবিধাবঞ্চিত বিডিআরদের অসন্তোষের বহিঃপ্রকাশ এই বিডিআর বিদ্রোহ। পরে আওয়ামী লীগের তরফ থেকে সরাসরি দায়ী করা হলো এই বিদ্রোহের পিছনে বিএনপি ও আইএসআই জড়িত। আরও বলা হলো, ঘটনার দিন খালেদা জিয়া তার ক্যান্টনমেন্টের বাসা থেকে সরে যায় এবং লন্ডনের রাত ১টায় তারাই যে তার মা খালেদা জিয়াকে ৪৫ বার ফোন দেয়। পরবর্তীতে তদন্ত ও বিচার প্রক্রিয়া ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬১ জনকে যাবজ্জীব কারাদণ্ড দেওয়া হয়। পিলখানার এই হত্যাকাণ্ড নিয়ে আমরা কিছু প্রশ্ন করব এবং তার উত্তর খোঁজার চেষ্টা করব, আর এই প্রশ্নই আপনাদের নিয়ে যাবে সেই নেপথ্য শক্তির কাছে। এ নিয়ে যে দুটি তদন্ত করা হয়েছিল তাতে সামরিক ও বেসামরিক দুটি তদন্তেই বলা হয় ঘটনার নেপথ্য কারণ কখনোই শনাক্ত করা সম্ভব হয়নি। নেপথ্য কারণ বিশ্লেষণের যেসব প্রশ্নের উত্তর আমরা আজও পাইনি, তার মধ্যে অন্যতম কিছু প্রশ্ন হলো ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দরবার হল শুরু হওয়ার কথা ছিল সকাল ৮টায়, কিন্তু কেন দরবার হল ১ ঘন্টা পিছিয়ে সকাল ৯টায় করা হলো? ঘটনার সময় দরবারে থাকা একটি ভিডিও ক্যামেরার কথা সাংবাদিকদের বলেছিলেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা, কিন্তু ক্যামেরাটি উদ্ধার করা হয়নি। বিদ্রোহের সময় প্রথম যে অস্ত্রটি নিয়ে সিপাহী মঈন দরবারে এসেছিল সেটি শনাক্ত করা হয়নি কেন? বিদ্রোহের সময় সেনা সদস্যরা পিলখানায় এসে গুলি ছুড়েছিলেন বলে সেনাবাহিনীর তদন্তে বলা হয়েছিল, কিন্তু মামলার তদন্তে সেটি বলা হয়নি কেন? তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈন ওয়াহামেদের সাক্ষ্য কেন নেওয়া হয়নি? অনেক সেনা কর্মকর্তা ঘটনার পর গণমাধ্যমের সামনে নানা বিষয়ে কথা বললেও তাদের সাক্ষ্য নেওয়া হয়নি কেন? বিডিআররা জয় বাংলা স্লোগান দিয়েছিল, একটি রাজনৈতিক দলের স্লোগান দিয়ে বিদ্রোহ করার মনস্তাত্ত্বিক সাহস তারা পেল কিভাবে? এ রশিদের আপন বাগিনা কর্নেল ইলাহি পিলখানার ঘটনায় নিহত হওয়ার পর এ রশিদ বলেন, যেসব দেশ বাংলাদেশের ভালো চায় না তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। পরে অদৃশ্য মহলের চাপে পড়ে এ রশিদ তার বক্তব্য প্রত্যাহার করে নেন। এই অদৃশ্য মহলটি কে? সামরিক তদন্তের রিপোর্টটি কেন প্রকাশ করা হয়নি? বিডিআর বিদ্রোহ শুরু হয় সকাল ৯:৩০। ২০ মিনিটের মধ্যেই পিলখানায় পৌঁছায় র্যাব। সেনাবাহিনী পৌঁছায় ১১টা ৫০ মিনিটে। কিন্তু তাদের অ্যাকশনে যেতে অনুমতি দেওয়া হলো না, বরং ঘোষণা দেওয়া হলো সেনা অপারেশন হবে না। পরে তদন্ত দেখা গেছে ১২টার পর বিদ্রোহী বিডিআররা সেনা অফিসারদের হত্যা করতে শুরু করে। আচ্ছা, তখন সেনা অপারেশন হলে কি অফিসারদের জীবন বাঁচানো যেত? যেহেতু বিডিআর বিদ্রোহটি কোনো চেইন অফ কমান্ডো বা নেতৃত্বের মাধ্যমে হয় নাই, তাই সেনা অ্যাকশন হলে বিডিআররা বিচ্ছিন্ন হয়ে পড়তো, এমনটাই মনে করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী সহ সামরিক বিশেষজ্ঞ সবাই। সেনাবাহিনীর অ্যাকশনে যাওয়া ঠেকাতে অজুহাত হিসেবে দেখানো হয় আলোচনা করে বিদ্রোহ দমানো হবে, কিন্তু তা আদতে কতটুকু কার্যকর হয়েছিল? অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এই জঘন্য হত্যাকাণ্ডের উদ্দেশ্য বাংলাদেশের বিরোচিত সেনাবাহিনীকে পঙ্গু করা, সীমান্তের অনন্ত প্রহরী বিডিআরের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে মুছে দেয়া, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করা, সীমান্তকে বিপজ্জনকভাবে অরক্ষিত করা, জাতিকে অস্থিতিশীল করা। মানুষ আরও দৃঢ়ভাবে বিশ্বাস করে বিডিআর হত্যাকাণ্ড কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বিডিআর সদস্যদের সাধারণ অসন্তোষ ও অভিযোগের ফল কিংবা নিছক ডালভাত কর্মসূচির হিসেবে গরমিলের বিস্ফোরণও নয়। অনেকেই বিশ্বাস করে এর নেপথ্যে গভীর ষড়যন্ত্র কাজ করেছে। দেশের ও বাইরের অপশক্তির যোগ সাজসের কথাও অনেকে বলেছে। যেসব অফিসারদের হত্যা করা হয় তারা বিএনপি আমলের পদোন্নতি পাওয়া অফিসার, এবং শোনা যায় অনেকেই বিএনপির প্রতি দুর্বল ছিল। হাসিনা ক্ষমতায় আসার ১ বছরের মধ্যেই এদের সবাইকে কেন বিডিআরে বদলি করা হলো? কাউকে কাউকে ঘটনার ২-১ দিন আগেই বদলি করা হয়েছিল। তাহলে কি হাসিনা তার পথের কাঁটা দূর করার প্রচেষ্টার প্রথম উদ্যোগটি সেনাবাহিনীতেই নিয়েছিল? আবার অনেকে বলার চেষ্টা করেছেন ২০০১ থেকে ২০০৬ বিএনপি জামাত ক্ষমতা থাকাকালীন বাংলাদেশের মাটিতে উলফার চলাচল ছিল অনেকটা নির্বিঘ্নে। উলফার সাথে তৎকালীন সরকারের প্রভাবশালী মহল বিডিআর বা সেনাবাহিনীর সাথে যোগাযোগ ছিল এবং উলফা সে কারণ থেকে সাহায্য পেয়েছে এমন তথ্য ভারতের কাছে ছিল। ভারত চেয়েছে বিডিআর সেনাবাহিনী দুটোকে পঙ্গু করে নতুন বিডিআর সেনাবাহিনী পুনর্বিন্যাস করে উলফার প্রভাব বাংলাদেশে হ্রাস করা। উলফা হলো সেই সংগঠন যারা ভারতের সেভেন সিস্টারকে ভারতের থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন সার্বভৌম দেশ গঠন করার ডাক দিয়েছিলেন। অনেকে বিশ্লেষণ করেছেন সিলেটের পাদুয়া আর রংপুরের রৌমারী সীমানাতে বাংলাদেশ সেনা অফিসারের নেতৃত্বে অপারেশনে বিডিআরের হাতে বিএসএফ চরমভাবে পরাজিত ও তাদের ৫০ থেকে ১৫০ জনের প্রাণহানি ঘটনা এটি ছিল ভারতের প্রতিশোধ। ডেইলি স্টার সহ বেশ কিছু সংবাদপত্র জানায় আত্মসমর্পণের পর জব্দকৃত দুটি বাইনোকুলার, কিছু মেশিন গান, গ্রেনেড ও অন্যান্য কিছু অস্ত্রশস্ত্র পরীক্ষা করে দেখা যায় বিডিআর ও বাংলাদেশ সেনাবাহিনী এগুলো ব্যবহার করে না। তাহলে নেপথ্যে প্রকৃত অপরাধী কে? কেন সব তদন্ত টিম নেপথ্য অপরাধীকে বের করতে অপারগতা জানালো? আলোচনা করতে নানক, সাহারা খাতুন বিডিআর ক্যাম্পের ভিতরে কি হচ্ছে সেটা না জেনে নির্ভয়ে তারা ভেতরে গেলেন। কিভাবে নিশ্চিত হলেন বিডিআররা তাদের কোনো ক্ষতি করবে না? বাংলাদেশের ছোট বড় সব ঘটনার নেপথ্যদের তদন্ত যদি বের করা যায়, তাহলে সাগর রুনিয়ার পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যদের কেন বের করা যায় না? তার মানে নেপথ্য শক্তি ভয়ঙ্করভাবে প্রভাবশালী।
নেপথ্য শক্তিকে বের করা সম্ভব না হওয়াটা তদন্ত কমিটির সক্ষমতার অভাব না সাহসের অভাব? কি মনে হয় কোন সেই শক্তি? ভারত, আওয়ামী লীগ আর বিএনপি জড়িত থাকলে আপনার কি মনে হয়?